সম্প্রতি মালয়েশিয়াতে এক বিশেষ অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস বলেছেন তার সরকার গণতন্ত্রকে মজবুত করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে এবং 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা বদ্ধপরিকর। এতদিন এই কয়েকদিন আগে তিনি দেশে নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে নোটিফিকেশন দিয়েছেন। তো এইটা তার মানে দেশে এবং বিদেশে সর্বত্র তিনি নির্বাচন করা নিয়ে তিনি কথা বলছেন। বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে মোহাম্মদ ইউনূস যে হঠাৎ নির্বাচন নিয়ে এত সব কথা বলছেন, এইসব দাবি করছেন, এই দাবি কি আদৌ বিশ্বাসযোগ্য? অন্তত গত এক বছরও তো বটেই। তার পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই নোবেলজয়ী মহাপণ্ডিত মানুষটি কথা দেয়া ও কথা রাখার বিষয়ে খুব একটা প্রশংসাযোগ্য জায়গাতে নেই। আজ এক কথা বলা, আবার কাল সে কথা থেকে পিছলে অন্য কথায় যাওয়া, একেবারে বিরুদ্ধ কথায় যাওয়া, এটা যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের বা এই দৃষ্টিকোণ থেকে বিচার করা যাক নির্বাচন বিষয়ে তিনি আদৌ কথা রাখবেন কিনা। মোহাম্মদ ইউনূসের গণতান্ত্রিক প্রতিশ্রুতির বিরুদ্ধে যেসব সমালোচনাগুলো আছে, অনেক সমালোচনা, তার মধ্যে প্রধান সমালোচনাগুলোকে যদি আমরা এক এক করে বলি তাহলে এইরকম ভাবে সেটা করা যায়। যেমন 1 নম্বর, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানের অবমূল্যায়ন। ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা যে সংবিধানগুলোকে সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন তারপর সেই সংবিধানকে ধ্বংস করার চেষ্টায় ব্যস্ত। তারা নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দিয়ে পিছনে টানার জন্য অনির্বাচিত শাসন ব্যবস্থা, যেগুলো কোনো সভ্য শিক্ষিত দেশে হয় না, সেই ব্যবস্থা তিনি চালু করেছেন। সংবিধানের মৌলিক নীতিমালা যেমন সংসদের কর্তৃত্ব, জনতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক অধিকারগুলোকে নানাভাবে দুর্বল বাতিল করেছেন তিনি তার এই 1 বছরের শাসনে। সংবিধানের মূল কাঠামোকে বদলে দিয়ে এবং গণতান্ত্রিক প্রথাগুলোকে পেছনে ঠেলে দিয়ে তারা একটি শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 2 নম্বর, রাজনৈতিক পক্ষপাত এবং রাজনৈতিক দমন পীড়ন। ইউনূস সরকারের স্বৈরাচারী রাজনীতির অভিযোগ রয়েছে, বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, তাদের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে মামলার সূচনা এবং সক্রিয় বিরোধ দমনে সৈন্য ব্যবহার করা, যেটা গোপালগঞ্জে হয়েছে এবং আরো অন্যান্য জায়গাতেও হয়েছে। সরকারের কঠোর আইন প্রয়োগ, যেমন সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে বিরোধী মতগুলো চেপে দেয়া হয়েছে, যা গণতান্ত্রিক আদর্শের সাথে একদমই মিল খায় না। 3 নম্বর, সংখ্যালঘুদের ওপর হিংসা ও সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থতা। ইউনূস সরকারের সময়ে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিষ্ণুতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মন্দির ভাঙচুর, ব্যবসা, ঘর ধ্বংস, খুনের মতো ঘটনায় প্রায় 2000টির বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এটা আমাদের কথা নয়, জাতিসংঘের রিপোর্ট। সরকারের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান বা বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় এর পেছনে সরকারের নীরব সমর্থন বা সরকারের যে ব্যর্থতা, সেই সন্দেহ প্রকাশ করাই যায়। 4 নম্বর, অতীতের ঐতিহাসিক সত্য বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা। ইউনূস ও তার সমর্থকরা ইতিহাস বিকৃতির মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। 1971-এর মুক্তিযুদ্ধের সঠিক প্রকৃতি পরিবর্তন করে এবং নির্বাচিত সরকারকে ধ্বংস করে তিনি গণতন্ত্রের এক গভীর ব্যর্থতা ঘটিয়েছেন। গণমাধ্যমকে চুপ করে থাকতে বাধ্য করা, বিরোধীদের দমন ও বিচার ব্যবস্থার অপব্যবহার বৃদ্ধি পেয়েছে।
5 নম্বর, তরুণ সমাজের ব্যবহৃত হওয়া ও প্রতিশ্রুতির ব্যর্থতা। তরুণদের পরিস্থিতি ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শাসন দৃঢ় করার চেষ্টা হলেও বাস্তবে যুব প্রতিবাদ দমনের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা হরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা এবং নেতৃবৃন্দের গ্রেপ্তারে তরুণদের ওপর কঠোর দমন পীড়ন চালানো হয়েছে এই কয়েকদিন আগে সচিবালয়ে, যা গণতান্ত্রিক সংস্কারের নামে ধ্বংসাত্মক কাজ হিসেবে মূল্যায়িত হয়েছে। 6 নম্বর, ইসলামী উগ্রবাদ ও ধর্মান্ধতার প্রতি সহনশীলতা দেখিয়েছেন তিনি। সরকারের দিকে ইসলামী উগ্রবাদী দলগুলির পুনরুজ্জীবনে সহনশীলতা শুধু নয়, পুনরুজ্জীবনে তাদেরকে সাহায্য করা, এই অভিযোগ ইউনূস সরকারের বিরুদ্ধে। একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় ধর্মনিরপেক্ষ মুক্ত চিন্তার যে পরিবেশ বাংলাদেশে ছিল, সেই পরিবেশ ভয়ঙ্করভাবে বিপন্ন হয়েছে। 7 নম্বর, মানবাধিকার লঙ্ঘন ও অপ্রয়োজনীয় বিচার ব্যবস্থা। এখানে সরকারি বাহিনীর বিরুদ্ধাচরণে মৃত্যুর ঘটনা, বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মানবাধিকার হেফাজতে ব্যর্থতার গাদা অভিযোগ। স্বাধীন তদন্ত জবাবদিহিতার অভাব এই প্রশাসনিক ধারা আরো শক্তিশালী করেছে। সার্বিকভাবে মোহাম্মদ ইউনূসের গণতান্ত্রিক দাবিগুলোকে ব্যাপকভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তার শাসন আমলের কর্মকাণ্ডগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা, সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা, সংখ্যালঘু ও বিরোধীদের প্রতি অবিচার, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সংখ্যালঘুতা, তিনি একটি দখলদার সরকার, আর এই দখলদার সরকার নিয়ে তিনি বড় কাজ করবেন, ভালো কাজ করবেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করবেন, এটা বিশ্বাস করা যায় না। এসব কারণে তার গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি আদৌ বিশ্বাসযোগ্য বলে ধরা কঠিন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় কোন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাইব কিনা আপনি বললেন যে কথা চলছে, এখন তো হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আপনি কি এখনো ওই অডিটোরিয়ামে আছেন? আচ্ছা, ওই আমাদের প্রধান উপদেষ্টার অনুভূতি কি এখনো জানতে পারেন না? কি বলছে বক্তৃতায় বললো যে এই ডিগ্রি তিনি দেশবাসীকে উৎসর্গ করলেন। ওরে বাপরে বাপ, কি ওখানে লাল গালিচা সংবর্ধনা আবারও? চ্যান্সেলর উপস্থিত ছিলেন। আচ্ছা, কি জন্য অ্যাওয়ার্ডটা, ডক্টরেট ডিগ্রিটা পাইছে? সোশ্যাল বিজনেস 30 সোশ্যাল বিজনেস। আচ্ছা, এইবার চিন্তা করেন, মানিক চিনে, রতন চিনে, বাংলাদেশের কেউ ওনারা এত বড় সোশ্যাল বিজনেসের জন্য পুরস্কার দিছে? কোন ব্যবসায়ীরা কি এগিয়ে আসে নাই? কোন ব্যাংক, বিমা? না। তবে এই যে মালয়েশিয়ান সরকার বুঝে গেছে, মানে আমাদের প্রধান উপদেষ্টা তো এটা মালয়েশিয়া বিজয় হয়ে গেল। হ্যাঁ, ওই যে বিনিয়োগ আসবে $1000 কোটি। আচ্ছা, আপনি কি এখনো অডিটোরিয়ামে না? আচ্ছা, ও আশিক সাহেব ছিলেন নাকি? হ্যাঁ, বিডার চেয়ারম্যান ছিলেন সামনের সারিতে। ওরে বাপরে বাপ, মানে এই আনন্দ কিভাবে, কি ঢাকায় কথা বলছেন, ঢাকায় জানাইছেন সাংবাদিকদেরকে? জানাইছেন না? আচ্ছা, ওই ঢাকা রিসেপশনের ব্যাপারে কি কথা হয়েছে? কারোর সাথে কথা হয়েছে নি? আচ্ছা, এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে না? ও যমুনা পর্যন্ত? আচ্ছা, না, তাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। আমাদের দেশের যোগ্য সন্তান আমরা চিনলাম না। হ্যাঁ, মালয়েশিয়ার সরকার, আরে বাপরে বাপ, না, এটা অনেক বড়। আচ্ছা, এই ভাগে দেখান কথা কইয়ার ওনার ওই যে ডক্টরেট ডিগ্রি কতগুলো হয়েছে সম্মানসূচক? শত না? আচ্ছা, যাক, আরেকটা পালক যুক্ত হইল, আরেকটা সোশ্যাল বিজনেস, মানে যে এটা এক ধরনের বায়বীয় না? আচ্ছা, বায়বীয় হইলেও কিন্তু এটা তো সোশ্যাল বিজনেস, কথাটা তো এস্টাবলিশড হয়েছে সারা পৃথিবীতে। আচ্ছা, ওই যে বাংলাদেশে সোশ্যাল বিজনেসের কি অবস্থা, এটা এই ব্যাপারে নিশ্চয় কিছু বলছেন? মানে বাংলাদেশের মানুষ এখন উদ্যোক্তা হয়ে গেছে, আত্মনির্ভরশীল হয়ে গেছে। মালয়েশিয়াও বুঝে ওনারা থিওরি কাজে লাগাইতে চায়। ওরে বাপ রে বাপ,
মালয়েশিয়ান সরকার তো মানে ওনারা পায়ে ধন্য না, মালয়েশিয়া বিষয় আবারও কইতেছে আচ্ছা কোটি কোটি ডলার বিনিয়োগ আইব, জনশক্তি রপ্তানি হইব, জনশক্তি ব্যবসাটা করবে কে? মানে ইউনিসেফের ওই যে ম্যান পাওয়ার বিজনেসের যে সার্টিফিকেট দিয়েছে উনি, আচ্ছা যেই করুক ওনার প্রতিষ্ঠান করলো আমাদের অসুবিধা না, আমাদের হলো 2 কোটি লোক মালয়েশিয়া পাঠাই দিবে ব্যাস। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ওই যে বিবিসি সিএনএন, হ্যাঁ ওরা কি কাভার করছিল ওইটা? তা আপনি আগে খবর দিবেন না ওদেরকে যে আমাদের উনি ডক্টরেট ডিগ্রি পাইতে পারে? ও খেয়াল আছিল না না। আচ্ছা এখন জোগাড় করেন, এখন জোগাড় করেন, মালয়েশিয়াদের ব্রাঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার রিয়াকশন কি একটা জানতেইব না। আচ্ছা উনি ওই বক্তৃতা দিছে যে, বক্তৃতায় দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলছে নাকি? ও দেশের মানুষের প্রতি উৎসর্গের কথাটা বারবার বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ওই সময় কাউরে স্মরণ করছে, এই জন্য কার মানে ও সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। ঠিক আছে, তা তো ঠিক আছে। হ্যাঁ চলো। আচ্ছা আর আরে আপনি ব্যস্ত বুঝছি, আপনি কি প্রেসের সাথে যোগাযোগ করতেছেন? আচ্ছা ওই আরেকটা কথা কই এলেন, মানে আর কেউ সম্মানসূচক ডিগ্রি বা অ্যাওয়ার্ড দেওয়ার কোনো সম্ভাবনা আছে নি? ও না, সময়ের অভাবে দিতে পারছে না। ও চলে আসতেছেন না, চলে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে দিতে চাইছে কিন্তু সময় নেই। তো একটা দিন বাড়াইতেন, 3 দিনের সফর, এগুলো যাওয়া আসা শুধু একটা দিন, স্কোপ নাই। না তাহলে তাহলে চলে আসেন, তাহলে চলে আসেন। এখন আমরা রিসেপশনের জন্য আমাদের পক্ষ থেকে কিছু করতেই বলি। ও কর্তৃপক্ষরও বলে দিছেন, তারাই করবে না এটা? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আমি আপনারা সকালে জিজ্ঞাসছিলাম, আপনি কইলেন আসলে চেষ্টা, হ্যাঁ চেষ্টা চলছে বা ওরা উদ্যোগ নিচ্ছে। চ্যান্সেলর উপস্থিত ছিল, লাল গার্লিসা সংবর্ধনা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ও অভিনন্দন অভিনন্দন, কংগ্রেচুলেশন। আরে না আপনারে না, মানে আপনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আর কি। কাসেম চাচা আমার কইলে যে তুই যেমন ফোন কর শফিক সাহেব রে, একে তো আপনাদের দুজনের অভাব বোধ করতেছে দেশের মানুষ, তার উপরে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, মানে এটা আপনাদের দেশে আসাটা যে কি হইল, ওরে বাপ। তার উপর আপনি আরেকটা গেঞ্জাম লাগিয়ে গেছেন, ওই যে 15 আগস্ট সম্পর্কে উল্টাপাল্টা কি কইছেন, এটা নিয়ে গেঞ্জাম চলতেছে না। ওগুলো চাইপা যাবে, ওগুলো চাইপা যাবে কি কারণে? ওই যে ডক্টরেট ডিগ্রি ওইটারও বড় করে দেখাবেন, দেখেন 15 আগস্ট কি, এগুলো আমরা মানি না। এই ঠিক আছে, ডিগ্রি, আমাদের ডিগ্রি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি আসেন, ব্যাক করেন। আবারও অভিনন্দন, আবার জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। জি না, আপনি প্রধান উপদেষ্টার সাথে থাকেন, মানে কি কয় উনি না কয় এগুলো শুনেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে জি জি, সালাম আলাইকুম। আরে বাবা, কংগ্রেচুলেশনস।